পাহাড়ের কোলে এক ছোট্ট গ্রাম। আপনাদের মধ্যে যারা নির্জন গ্রাম মানে পাহাড়ি গ্রাম ভালোবাসেন তারা অবশ্যই বেছে নিতে পারেন টুমলিং। উচ্চতা ৯,৬০০ ফুট। বরফ গলে যাওয়ার পর বসন্তে পাহাড় রঙিন চাদরে নতুনভাবে সেজে ওঠে। যেদিকে চোখ যাবে লাল গোলাপি সাদা রডোডেনড্রনের মেলা দেখতে পাবে। এখানে প্রতিদিনই মেঘেদের উৎসব। আর ইয়েলো বাইল্ড ব্লু ম্যাকপাই সহ কত নাম না জানা রঙিন পাখিদের খেলাঘর। এই প্রকৃতি টংলু প্রকৃতি। এই প্রকৃতির একটি বিশেষত্ব হচ্ছে যখন মেঘমুক্ত নির্মল আকাশ থাকে, একটা রৌদ্র করজ্জ্বল সানি ব্রাইট মর্নিংয়ে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক উল্টো দিকে এই হিমালয়ের যে কাঞ্চনজঙ্ঘার রিফ্লেকশনটা যখন এই লেকে এসে পড়ে তখন সে এক অদ্ভুত মায়াবী দৃশ্য। কিভাবে যাবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন, আর কত টাকাই বা খরচ হবে জেনে নেই সব এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের যাত্রা শুরু হবে শিয়ালদহ স্টেশন থেকে। আমাদের ট্রেন 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ওয়ান 3147 আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস। আর উত্তরবঙ্গ করার মূল কারণ হচ্ছে আমরা যেন খুব তাড়াতাড়ি এনজিপি পৌঁছে যেতে পারি। তাহলে কারণ কি, ওখান থেকে আমরা শেয়ার কার করে আবার যাবো হচ্ছে মানেভঞ্জন। তাই যতটা পারি আমরা মানে যেন সময়টা ব্যবহার করতে পারি, সেই কারণেই উত্তরবঙ্গ। আর একটা কথা বলে রাখা, যেহেতু দুজন যাচ্ছি তাই আমরা একটু যতটা পকেট ফ্রেন্ডলি করা যায় তো আমরা চেষ্টা করবো ম্যাক্সিমামটাই শেয়ার কার বা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার। তো সেই সমস্ত ইনফরমেশন আমাদের ব্লগে থাকবে। আর ওখান থেকে আপনারা কার বুক করে কিভাবে যাবেন তার সমস্ত ডিটেলস ডেসক্রিপশন এবং হচ্ছে স্ক্রিনে দুটোই দেওয়া থাকবে। আপনারা নজরে রাখুন, ব্লগ দেখতে থাকুন, সম্পূর্ণ তথ্য নেই। তো আমাদের এই ট্রিপের প্রাইমারি ডেস্টিনেশন টুমলিং। সন্ধ্যে 7:40 শিয়ালদা স্টেশনকে বিদায় জানিয়ে আমাদের ট্রেন চলতে শুরু করল। গন্তব্য নিউ জলপাইগুড়ি স্টেশন। আমরা পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে। সকালবেলা 6:20 আমাদের এনজিপি এসে পৌঁছানোর কথা ছিল, কিন্তু 6:37 আমরা পৌঁছেছি। মাত্র 17 মিনিট গাড়িটা লেট ছিল। মোটামুটি সবই ঠিক আছে। এখন আমাদের প্রাথমিক গন্তব্য হচ্ছে মানেভঞ্জন। এবার মানেভঞ্জন যাব আমরা শেয়ার কারে। আপনারা যদি চান এখান থেকে কার বুক করে যেতে পারেন। এনজিপি স্টেশনের বাইরে প্রচুর কার আছে। এছাড়াও আমি ডেসক্রিপশনে অনেক গাড়ির নাম্বার এবং ড্রাইভারদের নাম্বার দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন কার বুকিংয়ের ক্ষেত্রে। আর যদি শেয়ার গাড়ি করে যান, মানে ধরুন আপনি একাও যদি ট্রাভেল করেন কিংবা ধরুন আপনারা দুজন ট্রাভেল করছেন, সেক্ষেত্রে শেয়ার গাড়িটা খুবই একটা ভালো উপায় হতে পারে, মানে পকেট ফ্রেন্ডলি হবে। পকেট ফ্রেন্ডলি। এখন মানেভঞ্জন পর্যন্ত ডাইরেক্ট যাওয়া যায় নাকি সুবিয়াপুকুর হয়ে যেতে হয় সেটা দেখা যাক। সেটা আমরা জানাচ্ছি পুরো ডিটেলস, গাড়ি ভাড়া, গাড়ির ড্রাইভারদের নাম্বার সবই ডেসক্রিপশনে থাকবে, আপনারা সঙ্গে থাকুন। আমাদের গন্তব্য টুমলিং। টুমলিং যেতে গেলে প্রথমে আপনাকে মানেভঞ্জন যেতে হবে। আর মানেভঞ্জন যাওয়ার জন্য আপনি শেয়ার কারে এবং কার বুক করে দুইভাবেই যেতে পারেন। আমরা শেয়ার কারে যাব, আর কার বুক করে যদি আপনারা যেতে চান তাহলে এনজিপি স্টেশনের বাইরেই অনেক কার অ্যাভেলেবেল আছে, সেখান থেকে বুক করে নিতে পারেন। আমি স্ক্রিনে কিছু ড্রাইভারের নম্বর দিয়ে দিচ্ছি, তাকে ফোন করেও আপনি কার বুক করতে পারেন। আপনারা যারা গাড়ি বুক করে মানেভঞ্জন যাবেন সেক্ষেত্রে বড় গাড়ির জন্য ভাড়া পড়বে 3400 টাকার মতন, আর ছোট গাড়ির ক্ষেত্রে 2800 টাকার মতন। মানেভঞ্জন যাওয়ার জন্য প্রথমে আমরা যাবো হচ্ছে সুখিয়াপুকুর। আর সুখিয়াপুকুরে গাড়ি পাবো হচ্ছে দার্জিলিং মোড় থেকে। এনজিপি স্টেশনে নেমে আমরা এখানে অটো এবং হচ্ছে এখানে ম্যাজিক কারও আছে, আমরা ম্যাজিক কারে উঠলাম। ভাড়া লাগবে হচ্ছে 40 টাকা। এই 40 টাকায় প্রথমে আমরা পৌঁছে যাব এখন দার্জিলিং মোড়ে। সেখান থেকে আমরা সুখিয়াপুকুরি যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাব। আপাতত ওখানে যাওয়া যাক। এনজিপি স্টেশন থেকে ম্যাজিক কার করে মাত্র 20 থেকে 25 মিনিট লাগলো আমাদের এই দার্জিলিং মোড় পৌঁছাতে। এই দার্জিলিং মোড় চলে এসেছি ঠিক এই জায়গা থেকেই। এই জায়গায় এই যে গাড়িটা দাঁড়ানো আছে, এখান থেকেই সুখিয়াপুকুরি যাওয়ার জন্য গাড়ি আমরা পেয়ে যাব।
আর এখান থেকে সুখিয়া পুকুরির জন্য ভাড়া লাগবে পার হেড 250 টাকা। আমরা প্রথমে সুখিয়া পুকুরি যাব, সুখিয়া পুকুরি গিয়ে তারপর মানেভঞ্জনের জন্য আবার শেয়ার কার নেব। শেয়ার কারে ওঠার আগেই দার্জিলিং মোড় থেকেই ব্রেকফাস্টটা সেরে নেব। পুরি সবজি আগেও বলে দিলাম, আটার লুচি, আটার লুচি বলা হয় না, আর সঙ্গে একটা আলুর তরকারি আছে, আর একটা ডাল মতো আছে, চাটনি নাকি? 4 পিস 50 টাকা, সঙ্গে একটা ডিমের অমলেট খাবো। দার্জিলিং মোড় থেকে সুখিয়ার উদ্দেশ্যে আমাদের গাড়ি রওনা দিল। Los bengaligos cantan con suspiros de amor. এবারে চলে এসেছি সুখিয়া পুকুরি মোড়। এখানেই আমরা শেয়ার গাড়ি করে নামলাম। সুখিয়া পুকুরি থেকে সোজা মানেভঞ্জনের উদ্দেশ্যে রওনা দেবো। এখানেই শেয়ার কার, এখানেই যোগাযোগ করছি। শেয়ার কারে কত লাগে, কি ডিটেলস সবই। সুখিয়া পুকুরির কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে, যারা বেকারি মানে বিভিন্ন রকম কনফেকশনারি ভালোবাসেন, সুখিয়া পুকুরি কিন্তু বেকারির জন্য বিখ্যাত। সুখিয়া পুকুরি থেকে এই যে আমাদের শেয়ার গাড়ি, এই শেয়ার গাড়ি করে আমরা এখন মানেভঞ্জনের দিকে যাব। এখান থেকে মানেভঞ্জন যেতে, মানে সুখিয়া পুকুরি থেকে মানেভঞ্জন যেতে শেয়ার গাড়িতে লাগে পার পার্সন 50 টাকা করে। 50 টাকা করে আমরা মানেভঞ্জন পৌঁছে যাব। মানেভঞ্জন থেকে তারপর আবার অন্য একটি গাড়ি করে আমরা পৌঁছে যাব টুমলিং। সুখিয়া পুকুরি থেকে মানেভঞ্জনের উদ্দেশ্যে রওনা দিলাম। সুখিয়া পুকুরি থেকে মানেভঞ্জনের দূরত্ব 7 কিলোমিটারের মতন। তবে এই রাস্তাটা যথেষ্ট খারাপ ছিল। একটা ভালো জিনিস লক্ষ্য করলাম যে রাস্তার কাজ চলছে। আশা করি আর কয়েক মাস পরে এই রাস্তা পুরোপুরি ঠিক হয়ে যাবে, সেক্ষেত্রে আর অসুবিধা হবে না। এই মুহূর্তে আমরা চলে এসেছি মানেভঞ্জতে। শেয়ার গাড়িতে সুখিয়া পুকুরি থেকে আমরা 50 টাকা দিয়ে এই মানেভঞ্জন পর্যন্ত আসলাম। মানেভঞ্জন এসে এখানে দেখবেন সব ল্যান্ড রোভারগুলো দাঁড়িয়ে থাকে, আর সামনেই ল্যান্ড রোভারের অফিস। এখানে আপনি যোগাযোগ করে যে কোনো একটি ল্যান্ড রোভার নিয়ে তারপর আপনি সান্দাকফু যেতে পারেন। কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে টুমলিং। আমরা এখানে ল্যান্ড রোভার নিয়ে টুমলিং পর্যন্ত যাব। টুমলিংয়ের জন্য আমাদের ভাড়া পড়বে 1500 টাকা। মানেভঞ্জতে এসে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সুখিয়া থানার আন্ডারে একটা আউটপোস্ট রয়েছে। যারা ট্যুরিস্টরা এখান থেকে যাবেন ওপরে, তাদেরকে এখানে নিজেদের নাম, ঠিকানা, কদিন থাকবেন ইত্যাদি ডিটেলসগুলো গভর্নমেন্টের একটা ফর্মে ফিল আপ করে যেতে হবে, এবং সেটা এখানে। আর তার আগে আধার কার্ডের জেরক্স করতে হবে। আধার কার্ডের জেরক্স সঙ্গে নিয়ে আসলেন, তাহলে আর এখানে করতে হবে না। এখানে করার অপশন রয়েছে, সেটা সহ জমা দিতে হবে এবং এটা ফর্ম ফিল আপ করতে হবে। আর এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন ল্যান্ড রোভার ইংল্যান্ড, এই সেই শতাব্দী প্রাচীন গাড়ি, যেটা করে সান্দাকফুতে যাবার শকট যান। যদিও বর্তমানে অনেক আধুনিক গাড়ি, বোলেরো ইত্যাদি গাড়িগুলো যাচ্ছে, তবে একটা ঐতিহ্যের সাক্ষী হতে এই গাড়িতে যদি চড়বার ইচ্ছে হয় তাহলে নিশ্চয়ই মিস করবেন না। আর এই যে মডেলটা আমরা যাচ্ছি 1954, আমাদের ড্রাইভার দাদা হচ্ছে পেমবান তামাং, ওনার সঙ্গে আমরা যাব। আমাদের আজকের ডেস্টিনেশন টুমলিং, উনি আমাদের টুমলিং পর্যন্ত নিয়ে যাবেন। আর সব থেকে বড় কথা, যদি এখানে মনে করেন থাকবেন, যারা ট্রেক করবেন, যদি সন্ধ্যাবেলা চলে আসেন, আমরা অনেক সকাল সকাল চলে এসেছি, তাই আমরা আজকেই চলে যাচ্ছি। যাদের সন্ধ্যা হয়ে যাবে, যদি মনে করেন এক নাইট এখানে স্টে করা যেতে পারে, এখানে প্রচুর হোমস্টে বা লজ টাইপের রয়েছে, যেগুলো অ্যাভেলেবেল। সাধারণত এখানে খুব দরকার ছাড়া তো কেউ স্টে করেন না। এখন সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটা কিন্তু একদম এখানে রেড চার্টটা আমরা দেখাতে চাইবো। এই একেবারে রেজিস্ট্রেশন করা সরকারি রেড চার্ট। মানেভঞ্জ থেকে গাড়ি জাস্ট স্টার্ট করতেই 50 মিটার এগোতেই দেখা যাবে রাস্তাটি দুটি ভাগ হয়ে গেছে। ডান দিকের রাস্তাটি চলে যাচ্ছে রিম্বিকের দিকে, আর বাঁ দিকে যে রাস্তাটা ওপরের দিকে উঠে যাচ্ছে সেই রাস্তাটা চলে যাচ্ছে সান্দাকফু। ওই রুটেই আমরা যাব। এখানেই পড়বে টুমলিং। ঠিক এই মোড়েই ডান দিকে দেখতে পাবেন দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশনের একটি অফিস। এখান থেকে ফরেস্টে ঢোকার জন্য টিকিট করতে হবে। আলাপ করিয়ে দিই, আমাদের যে ড্রাইভার দাদা আজকে আমাদের নিয়ে যাচ্ছেন টুমলিংয়ে। ড্রাইভার দাদা, আপনার নাম কি দাদা? पेम्बा তামাং। আমরা এনারই কন্ট্যাক্ট নাম্বার কালেক্ট করে এসেছিলাম, ওনার সঙ্গে যোগাযোগ করেছি। हम तो हो गया 89 से इसी रास्ते में। আচ্ছা দাদা, এই ব্যাপারটা কি আছে একটু যদি বলেন। ये लेता है जो फॉरेस्ट का टिकट है, ये
अच्छा 20 रुपीज पर डे करके लेता है। अच्छा और दूसरा टिकट लेता है सिंगलीला नेशनल पार्क का टिकट लेता है, अच्छा एक आदमी का 200 करके, और गाड़ी का भी लगता है। जो संदकपुर जाएगा वो 200 रुपये करके लगता है। अच्छा अच्छा और ये लगता है तुमलिंग तक का, ये फॉरेस्ट वाला है। अच्छा बस ये ठीक है। সান্দাকফু রুটে প্রবেশ করার জন্য যত রকমের ফর্মালিটিস হয় সব ফর্মালিটিস পূরণ করে এবারে আমরা ফাইনালি রওনা দিলাম সান্দাকফু রুট দিয়ে টুমলিং এর উদ্দেশ্যে। কিন্তু টুমলিং এ যাওয়ার আগে আমাদের কিছু জায়গা পড়বে, অর্থাৎ মানে ধরতে পারেন সাইট সিনের মতন, সেগুলো আমরা একটু দেখে নেব। প্রথমেই যেমন আমরা দেখে নেব চিত্রে মনেস্ট্রি। এই স্ট্যাচুটার পাশেই দেখতে পাবেন একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে অসাধারণ ভিউ পাওয়া যায়। কিন্তু আজকের দিনটিতে যেহেতু পুরোটাই বৃষ্টি হচ্ছে আর সেইভাবে ভিউ একেবারেই নেই। আমরা মানেভঞ্জন থেকে এলাম, এখান থেকে কিন্তু সেই মানেভঞ্জন গ্রামের পুরো ভিউটা পাওয়া যায়, দেখা যাচ্ছে সেটাই মানেভঞ্জন। আমরা ওখান থেকেই কিন্তু এতটা উঠে এলাম মিনিট 10 মধ্যে। চিত্রে মনাস্ট্রি দেখে আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো। মানেভঞ্জন থেকে টুমলিং এর দূরত্ব 13 কিলোমিটার। আর মানেভঞ্জন থেকে যখন আমরা প্রথমে পথ চলা শুরু করলাম, প্রথম 3 কিলোমিটার পরেই আমরা প্রথম জনপদে এসে পৌঁছালাম, সেটি হলো চিত্রে। এই হলো সেই চিত্রে গ্রাম। টুমলিং যাওয়ার পথেই এই চিত্রে ছাড়িয়ে আরও 3 কিলোমিটার পথ পেরিয়ে আরেকটি জনপদে এসে পৌঁছালাম, সেটি হলো লামেদুরা। মানেভঞ্জন থেকে এর দূরত্ব প্রায় 6 কিলোমিটারের মতন। লামেদুরাতে বাইরে খুব বৃষ্টি, গরম গরম চা খেতে ঢুকে পড়লাম, আর সেই সনাতন আঙ্কেল চিপস। চলতে চলতে আমাদের লামেধুরাতে এসেই আমরা কিছুক্ষণ হল্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো আমাদের এমন সৌভাগ্য, আমাদের দেখা হয়ে গেছে এমন একজনের সঙ্গে যিনি নিজে নিয়মিত ট্রেক করেন এবং করান। দাদা, আপনার নাম? আমার নাম সূর্যাশিস সুর। আমি এই সান্দাকফু অঞ্চলে লাস্ট 4-5 বছর ধরে ট্রেকিং করাচ্ছি আর কি। সান্দাকফু ফালুট আমি নিয়মিত ট্রেক করে থাকি। ওরা সান্দাকফু ট্রেক করছিল, লামেদুরাতে বিশ্রাম নিয়ে সোজা রওনা দিলেন সান্দাকফুর উদ্দেশ্যে, আর আমরা রওনা দিলাম টুমলিং এর উদ্দেশ্যে। এবারে আমরা দেখব মেঘমা, খুবই সুন্দর একটা পাহাড়ি গ্রাম। লামাদুরা ছাড়িয়ে মেঘমা যাওয়ার পথে হাতের বাঁ দিকেই পড়ে যাবে একটা ছোট্ট জলাশয় পাহাড়ের মাঝে, জানেন পোখরি বলা হয়, এটা ঝাউ পোখরি। অনেক এখন যেটা দেখতে পাচ্ছি এই সামনে, এটাই হলো মেঘমা গ্রাম। এটি আমাদের যে আজকের ডেস্টিনেশন টুমলিং তার থেকে 4 কিলোমিটার দূরে, আর মানেভঞ্জন থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রাম মেঘমা। উচ্চতা 9514 ফুট। এই মেঘমা গ্রামে একটা মজার জিনিস লক্ষ্য করলাম। এই যে ডান দিকে যেগুলো দেখতে পাচ্ছেন বাড়িগুলো, এটা ভারতবর্ষে, আর বাদিকে এই যে মনাস্ট্রি আর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবকটাই নেপালে অবস্থিত। টুমলিং যাওয়ার পথে আর একটি জায়গায় আমরা হল্ট দেব, সেটি হলো টংলু। টুমলিং যাওয়ার পথে এই টংলুই কিন্তু উচ্চতম স্থান। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি টংলুতে। দার্জিলিং জেলার সান্দাকফু রুটের অন্যতম একটা পাহাড়ি ছোট্ট সাজানো হ্যামলেট হলো টংলু। এর অল্টিটিউড 3070 মিটার। বুঝতেই পারছেন অনেকটা ওপরে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই জায়গাটা যারা সান্দাকফু যাবেন পায়ে হেঁটে বা গাড়িতে, সান্দাকফু যাওয়ার পথে অন্যতম একটা থাকার জায়গা হতে পারে। জায়গাটা ভ্যালির মতন সাজানো, সুন্দর একটা ছোট্ট গ্রাম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা পোখরি, নেপালি ভাষায় পোখরি কথার অর্থ হলো, আপনারা জানেন অনেকেই, হ্রদ বা জলাশয়। নির্জন গ্রাম মানে পাহাড়ি গ্রাম ভালোবাসেন তারা অবশ্যই বেছে নিতে পারেন এই টংলু গ্রামকে। এই টংলু গ্রামে যদি আসেন
তাহলে থাকার জায়গা দুটো আছে, একটা হচ্ছে এই ট্রেকার্স হাট, আরেকটা একটু দূরেই আছে একটা হোমস্টে। টংলু হোমস্টেতে বা টংলু জিটিএ লজে আপনারা কিন্তু রাত্রিবাস করতে পারেন। এটা বুকিং করার জন্য কলকাতায় সল্ট লেকের গোর্খা ভবন থেকে আপনারা বুকিং করতে পারেন, অথবা সরাসরি এখানে এসেও বুক করতে পারেন। টংলুতে টেকার্স হাট বাদে আর একটি মাত্রই হোমস্টে আছে, এই যে হোমস্টেটি। এই হোমস্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে এই নম্বর থেকে বুকিং করতে পারেন। এই প্রকৃতির একটি বিশেষত্ব হচ্ছে যখন মেঘমুক্ত নির্মল আকাশ থাকে, একটা রৌদ্র করজ্জ্বল সানি ব্রাইট মর্নিংয়ে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক উল্টো দিকে এই হিমালয়ের যে কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধার সেই আদিগন্ত হিমালয়ের রেঞ্জ দেখা যায়। তার সবকটা শৃঙ্গকে খুব প্রমিনেন্টভাবে দেখা যায় এই টংলু থেকে। তার রিফ্লেকশনটা যখন এই লেকে এসে পড়ে তখন সে এক অদ্ভুত মায়াবী দৃশ্য। আমাদের সেটা দেখা হয়নি, কারণ আমরা যখন এসেছি ওয়েদার তখন তার অনুকূল নয়। আপনারা যদি নভেম্বর মাসে আসেন তাহলে নিশ্চিতভাবে আপনাদের সেই সৌভাগ্য হবে। আর একটা বিষয় হলো, এই টংলুতে আপনারা থেকে দেখে নিতে পারেন পাশাপাশি পাহাড়ি গ্রাম মেঘমা। এখান থেকে 2 কিলোমিটার চলে গেলেই আপনারা যেতে পারেন টুমলিং, আর একটু নিচের দিকে গেলে চিত্রে গ্রামেও আপনারা ঘুরে নিতে পারেন। খুব সুন্দর নির্জন নিরালা প্রকৃতি যারা ভালোবাসেন, পাহাড়ের কোলে 2 দিন নিরালায় একটা বই পড়ে কাটিয়ে দেবেন বা প্রকৃতি দেখে কাটিয়ে দেবেন, যাদের এই সৌন্দর্য প্রিয়তা রয়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই টংলুর মতন পাহাড়ি গ্রাম লিস্টের একদম প্রথম দিকে থাকবে, একথা হলফ করে বলতে পারি। এই যে পথ দিয়ে আমরা এখন যাচ্ছি, এই পথটি মার্চ এপ্রিল মাসে অসাধারণ সুন্দর লাগে, কারণ রডোডেন্ড্রনের ফুলগুলো যখন ফুটে থাকে না, তখন ছবির মতন সুন্দর লাগে এই পথটাকে। আমাদের গাড়ি টুমলিংয়ের কাছাকাছি পৌঁছে গেছে। সত্যি অসাধারণ টুমলিং। ওই যে দূরে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে, আমরা এখানেই গাড়ি থেকে নেমে যাব, একটু হাঁটবো। একটু আগে পর্যন্ত এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছিল আমরা যে হোমস্টেতে আজকে থাকবো, টুমলিংয়ের সেই হোমস্টেটি সিদ্ধার্থ লজ। তো বৃষ্টি হচ্ছে, ভিজিবিলিটি খুব কম, কিছু দেখা যাচ্ছে না। টুমলিং এই দিকটা ভারত, এদিকটা নেপাল। এখন এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটাকে গ্রেট ওয়াল অফ চায়নার সঙ্গে তুলনা করা হয়। এই যে ভিউটা, অসাধারণ ভিউ। আজকে ভিউ নেই ভালো ওয়েদারের জন্য, চারদিকে একটা অসাধারণ জায়গা। পেছন দিক থেকে টংলু, আমরা টংলু থেকে টুমলিং 2 কিলোমিটার মাত্র আমরা চলে এসেছি। বৃষ্টি হচ্ছে, আমরা এখন সিদ্ধার্থ লজ সামনেই, সেখানে গিয়ে আগে একটু গরম হতে হবে, মানে ভালো টেম্পারেচার নেমে গেছে। এখান থেকে যদি আমরা সান্দাকফু যাই মাত্র 19 কিলোমিটার পথ যেতে হবে, কিন্তু আমাদের তো গন্তব্য টুমলিং। সান্দাকফু আপাতত গন্তব্যে আমাদের নেই, কারণ মানে এই যে ওয়েদার, এতে সান্দাকফুতে গিয়ে সেই যে মজাটা, মানে যে কারণে সান্দাকফু যাওয়া মেনলি সেটা হচ্ছে যে স্লিপিং বুদ্ধাকে তার মানে স্বকীয় মূর্তিতে দেখা। ওয়েদারে সেই ভিজিবিলিটি পাবো না। কিনবন বলেছেন অক্টোবর ইজ দ্য বেস্ট সিজন ইন দ্য হিলস। আপনাদের ব্যক্তিগত মতামত জানার অপেক্ষায় থাকবো। চলে এসেছি কথা বলতে বলতে আমরা টুমলিংয়ে, এই সিদ্ধার্থ লজ। এই আমাদের হোমস্টে। হোমস্টেটা কিন্তু নেপালে অবস্থিত, আর যে রাস্তা দিয়ে আমরা আসলাম সেই রাস্তাটা হচ্ছে ভারতের। এই যে ভাগাভাগিগুলো ভৌগোলিক কারণে, রাজনৈতিক কারণে মানুষ করে নেয়, প্রকৃতির তো কোনো ভেদাভেদ হয় না। সেটাই আরও একবার কিন্তু এই জায়গাটায় আসলে বোঝা যায়, আপনি কখন নেপালে আর কখন ভারতে নিজেই ধরতে পারবেন না। খিদেটা অনেকক্ষণ আগেই পেয়েছিল, তাই রুমে ঢোকার আর কোনো সময় ব্যয় করিনি। রুমে ঢোকার আগেই খেয়ে নিচ্ছি, এরপর চলে যাবো হচ্ছে রুমে। খাবার আছে ভাত, সবজি, গাওয়া ঘি দিয়েছে, ঠিক আছে, স্যালাড দিয়েছে, একটা ফুলকপি আলুর তরকারি আছে, গরম গরম ডাল, ডিমের কারি আর আচার দিয়েছে, পাঁপড় আছে, আর ওইদিকে আছে গরম জল আর লঙ্কা নিলাম ঘিয়ের সঙ্গে খাবো বলে। খাওয়া দাওয়া সেরে রুমে চলে আসলাম। রুমের জানালা দিয়ে এই হলো ভিউ। জানালা দিয়ে যা দেখতে পাচ্ছি এটা হলো নেপালের ইলাম জেলার যোগমাই গ্রাম, আর টুমলিংও কিন্তু এই যোগমাই গ্রামেই পড়ে। লজ থেকে বেরিয়ে পড়লাম, ওয়েদারটা এখন পরিষ্কার, বৃষ্টি নেই, এই তো চেয়েছিলাম। এখন আমরা এগিয়ে যাব ভালোবাসার টুমলিংকে আরো কাছ থেকে একটু নিজের মতন করে দেখতে। এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে যাই, দেখি হাঁটি,
আর সামনে একটা ছোট্ট মোনাস্ট্রি দেখতে পাচ্ছি। বেশ দারুণ, অসাধারণ একটা সুন্দর জায়গা। টুমলিংয়ে আপনারা যদি সান্দাকফু ট্রেক নাও করেন, তবুও এই মানেভঞ্জন থেকে আপনারা ল্যান্ড রোভার বা যেই গাড়ি পান সেই গাড়ি নিয়ে অবশ্যই একবার ঘুরে আসুন। এত সুন্দর এই, মানে একটু অন্যরকম পাহাড়। নর্মালি আপনারা পাহাড়ে গেছেন, বড় বড় গাছ, পাইন গাছে দেখেছেন, এখানে পুরো মাঠের মতন চারিদিকে, একবার তাকান। আর এদিকে সেই টিনের প্রাচীর। ভাগ্য সুপ্রসন্ন হয়, ঠিক বরাবর আমরা দেখতে পাবো স্লিপিং বুদ্ধাকে। একটু একটু রোদ কি দিচ্ছে। Los bilbalitos cantan con suspiros de amor. Mi llama mi ventura. এই টুমলিংয়ের আরেকটা সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরলাম। এখানকার সূর্যাস্ত কি অসাধারণ না, চারিদিকে লাল আভায় যেন ভরে গেছে। বিকেলবেলাটা টুমলিংয়ের চারপাশটা যখন হেঁটে ঘুরছিলাম, আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসলো। সন্ধেবেলা হলো, আমরা এবার হোমস্টের দিকে রওনা দিলাম এবং হোমস্টেতে যখন প্রবেশ করলাম, গিয়ে দেখি হোমস্টেতে অলরেডি চা আর পকোড়া রেডি হয়ে বসে আছে। টুমলিংয়ে রাতের বেলা বিশেষ কোনো অ্যাক্টিভিটি নেই। আমরা এই হোমস্টের বাইরে একটা মোমো শপ ছিল, সেখান থেকে একটু মোমো ট্রাই করলাম। হোমস্টেটির ডাইনিং হলের সঙ্গেই অ্যাটাচ একটা ওয়াইন শপ ছিল। আপনারা চাইলে এখান থেকে ওয়াইনও ট্রাই করতে পারেন। ওখানে কাটা তেল এরকম ভাবে বিক্রি হয়, এটা কিন্তু সেই কাটা তেল বা পেট্রোল ভাববেন না। এটা এখানে স্থানীয় রডোডেন্ড্রন থেকে তৈরি করা এক রকমের লোকাল ওয়াইন, এর নাম হচ্ছে গুরাস্কা ওয়াইন। এটা কিন্তু ওয়াইন মানে যেভাবে ওয়াইন খাওয়া হয় আর কি, জল লাগে না। তবে এটা রামের পরিপূরক হিসাবে বিক্রি হয়, লাইট রাম বলতে পারি, সস্তার, স্থানীয়। ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখব, কিন্তু যা ওয়েদার, তাতে করে টুমলিং থেকে আর কাঞ্চনজঙ্ঘা দেখা হলো না। একটু মন খারাপ হয়েছিল, কিন্তু কি আর করা যাবে। সকালবেলা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে বসে পড়লাম, কারণ আমরা আজকে এই টুমলিং ছেড়ে বেরিয়ে পড়ব। আমাদের টুমলিংয়ের সফর এই পর্যন্তই। ব্রেকফাস্টে ছিল টিবেটিয়ান ব্রেড, ফ্রাইড রাইস, চানা মশলা আর একটা ডিম সিদ্ধ। আমরা রেডি, এইবারে বেরিয়ে পড়বো টুমলিং থেকে মানেভঞ্জনের উদ্দেশ্যে। টুমলিং থেকে মানেভঞ্জন যাব ল্যান্ড রোভার করে, ভাড়া পড়বে 1500 টাকা। টুমলিং থেকে মানেভঞ্জনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা টুমলিংয়ে এক রাত ছিলাম, আপনারা চাইলে অনায়াসে 2 রাত থাকতে পারেন। কি মুষলধারা বৃষ্টি হচ্ছে এই পাহাড়ের বুকে, আর পাহাড়ে বৃষ্টি মানে একটা অন্যরকম সৌন্দর্য। চলে এসেছি মানেভঞ্জতে। এই মানেভঞ্জ থেকে আমরা 2 রকম উপায়ে এনজেপি পৌঁছতে পারবো। 1 নম্বর, মানেভঞ্জ থেকে প্রথমে সুখিয়া পুকুরি শেয়ার কারে, তারপর সুখিয়া পুকুরি থেকে দার্জিলিং মোড় শেয়ার কারে, আবার দার্জিলিং মোড় থেকে এনজেপি পৌঁছে যাবেন। আর একটা উপায় হলো, আপনি মানেভঞ্জ থেকে ডিরেক্ট শিলিগুড়ি জংশন যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। সেটি আবার দুপুর 1টার সময় ছাড়ে, তাহলে আপনাকে মানেভঞ্জতে দুপুর 1টার আগে আসতে হবে। এই যে এই ট্রাভেলার করেই আপনি ডিরেক্ট শিলিগুড়ি জংশন পৌঁছে যেতে পারবেন। শিলিগুড়ি পর্যন্ত ভাড়া পড়বে 350 টাকা, যদি দুপুর 1টার আগে আপনি মানেভঞ্জে পৌঁছতে পারেন। আজ এটুকুই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই চাই। আর এই রকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার, ভালো থাকবেন সকলে।